হ্যালো গাইজ, আমি সুরজিৎ। আপনারা দেখছেন সত্যমেব। আজকে আমি ক্যালকাটা হাইকোর্টের খুব রিলিভেন্ট একটা জাজমেন্ট আপনাদের সামনে তুলে ধরবো এবং সেটাকে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করব যে কীভাবে হাজবেন্ড ছোট্ট ছোট্ট ফ্যাক্টসের উপর ভিত্তি করে সেই কেসটাই কিন্তু জয়লাভ করে। তো আপনাদেরকে আরও বলে রাখি, আমি একটা সিরিজ বের করতে চলেছি। এই ভিডিওটা তারই একটা পার্ট, এবং যেই সিরিজে আমি হাজব্যান্ডের ফেভারে অর্ডার দিয়েছে, জাজমেন্ট রয়েছে, এরকম কিছু জাজমেন্ট এবং অর্ডার আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে বিভিন্ন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট হাজব্যান্ডের ফেভারে অর্ডার দিয়েছে সেই এবং কী কী ফ্যাক্টসের ওপর কী কী জিনিসের উপর ভিত্তি করে সেই অর্ডারগুলো দেওয়া হয়েছে খুব সহজ সরল ভাষায় তুলে ধরবো, যেমন আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং এই সিরিজের ভিডিওগুলো কিন্তু ছেলেদের পক্ষে বা হাজব্যান্ডদের পক্ষে যাদের ম্যাট্রিমোনিয়াল স্যুট, ডিভোর্স কেস, মেনটেনেন্স কেস, আদার্স 498-এর কেস চলছে, সেই কেসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ ছোট্ট ছোট্ট ফ্যাক্টস এবং সার্কামস্ট্যান্সেস আপনারও কিন্তু ম্যাচ করতে পারে। তো এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, এবং যে ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো আমি এমফাসাইজ করছি, তুলে ধরছি, সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনার কেসে সেটা অ্যাপ্লিকেবল করার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আজকে আমি যে জাজমেন্টটা তুলে ধরবো সেটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের ফার্স্ট অ্যাপিল 1/2022, মিস্টার ধীরাজ গুইন ভার্সেস তনুশ্রী মজুমদার। ধীরাজ গুইন এখানে তনুশ্রী মজুমদারের এগেনস্টে এই ডিভোর্স কেসটা ফাইল করেছিল। শিয়ালদা ডিস্ট্রিক্ট কোর্টে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ শিয়ালদা ফার্স্ট কোর্টে এই কেসটা ফাইল করা হয়। সেখানে এই কেসটা রিজেক্ট হয়, তারপর ক্যালকাটা হাইকোর্টে আসে এবং সেখানে ডবল জাজেস বেঞ্চ সেই কেসটাকে কিন্তু গ্র্যান্ট করে ছেলের ফেভারে, এবং খুব ছোট্ট ছোট্ট ফ্যাক্টসকে কিন্তু এমফাসাইজ করে অবজার্ভ করে এই জাজমেন্টটা তুলে ধরা হয়েছে, যেটা কিন্তু অন্যান্য হাজব্যান্ডদের পক্ষে অ্যাপ্লিকেবল হতে পারে তাদের যদি কোনো ডোমেস্টিক ভায়োলেন্স 498-এর কেস চলে। তো আপনাদেরকে এখানে বলে রাখি, আমি যেই জাজমেন্টটা নিয়ে আলোচনা করছি তার পিডিএফ ভার্সন কিন্তু আমি আপলোড করে রাখছি, আপনারা ইজিলি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন। প্রথমে ফ্যাক্টসগুলো আপনাদের সামনে খুব সহজ সরলভাবে বলে দিচ্ছি। তাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল 15ই ডিসেম্বর 2005। তারপর তারা সোশ্যাল ম্যারেজ করে। হাজব্যান্ডের যে বাড়ি রয়েছে সেখানে নবদ্বীপ, সেখানে কিন্তু তারপর সোশ্যাল ম্যারেজ করে। 15ই ডিসেম্বর 2005 সালে তাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়। তারপর নবদ্বীপে গিয়ে হাজব্যান্ডের বাড়িতে তাদের সোশ্যাল ম্যারেজ পারফর্ম করা হয়। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে 25শে সেপ্টেম্বর 2008, প্রায় 3 বছর পর হাজব্যান্ড স্ত্রীর এগেনস্টে ক্রুয়েলটি গ্রাউন্ডে ডিভোর্স কেসটা ফাইল করে। 25শে সেপ্টেম্বর 2008, এই ডেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ডেট, এটা একটু মাথায় রাখবেন। এরপর 1 মাস 2 দিন পর ওয়াইফ হাজব্যান্ডের এগেনস্টে একটা 498A মানে বধূ নির্যাতনের কেস একটা ফাইল করে। কোথায় কেসটা ফাইল করে? নবদ্বীপে। হাজব্যান্ডের যেখানে বাড়ি সেখানে গিয়ে কিন্তু 498-এর একটা কমপ্লেন লজ করে। এবং আপনাকে বলে রাখি, 25শে সেপ্টেম্বর 2008 হাজব্যান্ড ডিভোর্স কেস ফাইল করে। তার 1 মাস 2 দিন পরে গিয়ে ওয়াইফ নবদ্বীপে গিয়ে সেখানে একটা 498-এর কমপ্লেন লজ করে, তার এগেনস্টে এফআইআর হয় এবং 498-এর তার এগেনস্টে যে মামলা চলতে থাকে। এবং আপনাদেরকে বলে রাখি, 498-এর যে কেসটা ফাইল করেছিল ওয়াইফ, সেই কেসে কিন্তু হাজব্যান্ড এবং তার ফ্যামিলি মেম্বার সবাইকে কিন্তু জড়িয়ে দেওয়া হয়, কিন্তু পরে গিয়ে সেই কেস থেকে তারা বেকসুরভাবে খালাস হয়ে যায়, পুরোপুরি অ্যাকুইটাল হয়ে যায়, কারণ ওয়াইফ তার কেস কিন্তু প্রমাণ করতে পারেনি। তো আমি সেই পয়েন্টগুলো আস্তে আস্তে আলোচনা করব। শর্ট অ্যান্ড সিম্পলি বলে দিচ্ছি। প্রথমে ম্যারেজ হয় 15ই ডিসেম্বর 2005, তারপর সেটা নবদ্বীপে গিয়ে পারফর্ম করা হয়। হাজব্যান্ডের সাথে স্ত্রী সেখানে বসবাস করতে শুরু করে, হাজব্যান্ড এবং ওয়াইফ রূপে। তারপর ছেলের যে কোয়ার্টার পেয়েছিল তার গভর্নমেন্ট জব থেকে মেছেদা কোলাঘাটের কাছে, সেখানে কিন্তু ওয়াইফ স্বামীর সাথে আসে এবং সেখানে হাজব্যান্ড ওয়াইফ তারা সংসার করতে শুরু করে। এবং কোলাঘাটের যে কোয়ার্টার রয়েছে সেখানে থাকাকালীন ওয়াইফ তার মাকে নিয়ে আসে এবং তার একটা বান্ধবীকে সেই বাড়িতে নিয়ে আসে। হাজব্যান্ড কিন্তু তাতে অমত জানায়। হাজব্যান্ডের আপত্তি থাকা সত্ত্বেও ওয়াইফ কিন্তু তার বান্ধবী এবং তার মাকে সেই বাড়িতে রাখে, বেশ কয়েকদিন রাখে। এরপর ওয়াইফ তার একটা কোয়ার্টার পায়, সেটা হচ্ছে কোথায়, ওয়াইফ কোথায় কাজ করে আমি বলতে ভুলে গেছি। ওয়াইফ কাজ করতো রেলওয়ে ডিপার্টমেন্ট শিয়ালদা ডিভিশন, এবং সেখান থেকে তাকে একটা কোয়ার্টার প্রোভাইড করা হয় নারকেলডাঙ্গা রেলওয়ে কোয়ার্টারের কাছে। কোলাঘাটে কিছুদিন থাকার পর স্বামীর সেই কোয়ার্টার ত্যাগ করে এবং স্ত্রী কী করে, নারকেলডাঙ্গা কোয়ার্টারে এসে বসবাস করতে শুরু করে। কিন্তু ওয়াইফ তার মা এবং বান্ধবীকে সেই হাজব্যান্ডের কোয়ার্টার থেকে কিন্তু নিয়ে আসেনি। এবং যখন ওয়াইফ হাজব্যান্ডের কোয়ার্টার ছেড়ে চলে গেল নারকেলডাঙ্গা কোয়ার্টারে, তখনও কিন্তু ওয়াইফের মা মানে ছেলের শাশুড়ি আর ওয়াইফের বান্ধবী এম পাল, আমি নামটা সবার সামনে প্রকাশ করতে পারবো না, এম পাল সেইখানে কিন্তু বসবাস করতে কন্টিনিউ করতে থাকে বসবাসটা। অর্থাৎ ওয়াইফ নিয়ে এলো তাদের, কিন্তু ওয়াইফ যখন চলে গেল তারা চলে গেল না, তারা কিন্তু থেকে গেল।
এই গ্রাউন্ডটা দেখিয়েই কিন্তু স্বামী মেনলি এই কেসটা ফাইল করেছে। অর্থাৎ হাজব্যান্ডের মেন বক্তব্য হচ্ছে তার মতামত ছাড়া বা তার অবজেকশন থাকা সত্ত্বেও ওয়াইফ তার মাকে তার পরিবারে নিয়ে আসে এবং তার একটা বান্ধবীকে সেই পরিবারে নিয়ে আসে, যেখানে হাজব্যান্ডের নর্মাল জীবনযাপন মানে কমন একটা যে নর্মাল লাইফ লিড সেখানে কিন্তু ব্যাহত হয়। তার ফলে সে মানসিকভাবে টর্চার হয়। এটাই হচ্ছে তার মেন কেসের স্তম্ভ। তো হাজব্যান্ডের মেন কেস কিন্তু এটাই ছিল যে ওয়াইফ যখন আমার রেসিডেন্সে এসে থাকলো, মানে আমার কোয়ার্টারে এসে থাকলো, সে তার মা এবং তার এক বান্ধবীকে নিয়ে এলো, যেটা আমি তখন অবজেকশন করেছিলাম, তার সত্ত্বেও সে জোর করে নিয়ে এসে রেখেছিল। আবার সে যখন আমার কোয়ার্টার ছেড়ে চলে গেল তখন তাদেরকে রেখে দিয়েই গেল, যার জন্য আমাকে মানে হাজব্যান্ড সে বলছে তাকে অনেক মেন্টাল হ্যারাস হতে হয়েছে, তার নর্মাল লাইফ সে লিড করতে পারেনি, তাকে মানসিকভাবে অনেক কিন্তু হ্যারাস হতে হয়েছে বা কম্প্রোমাইজ করতে হয়েছে তার জীবনের সাথে। তো এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে সে মেন্টাল ক্রুয়েলটি গ্রাউন্ডে কিন্তু একটা ডিভোর্স কেস ফাইল করে। এবার এই কেসে ক্যালকাটা হাইকোর্টে তার যে উকিল ছিল সেই সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট তুলে ধরে, যেটা কিন্তু অন্যান্য ডিভোর্স কেসেও হাজব্যান্ড তাদের ক্ষেত্রে তুলে ধরতে পারে। তাই সেই জাজমেন্টটা আমি রেফার করছি, রাজ তালরেজা ভার্সেস কবিতা তালরেজা, সুপ্রিম কোর্ট 2017 সালের 194 পেজ। সেখান থেকে আপনারা কিন্তু ইজিলি পেয়ে যেতে পারেন। আমি এই জাজমেন্টের রেফারেন্স কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। যে কেসটা রেফার করে সেটা আরেকবার বলে দিচ্ছি, রাজ তালরেজা ভার্সেস কবিতা তালরেজা, 2017 সালে সুপ্রিম কোর্টের রিমার্কেবল জাজমেন্ট, যেখানে সুপ্রিম কোর্ট হাজব্যান্ডের ফেভারে কিন্তু অর্ডারটা দেয় এবং সেখানে বলে যে ক্রুয়েলটি ক্যান নেভার বি ডিফাইন্ড, ইটস ডিপেন্ড অন সার্কামস্ট্যান্সেস। মানে যে ক্রুয়েলটি মানে কি, আমি একটু জাজমেন্টের বাইরে গিয়ে বলে দিচ্ছি। ক্রুয়েলটি মানে হচ্ছে অত্যাচার। সেই অত্যাচারের দুটো ভাগ, এক হচ্ছে মেন্টাল ক্রুয়েলটি, এক ফিজিক্যাল ক্রুয়েলটি। ফিজিক্যাল ক্রুয়েলটি প্রমাণ করা খুব ইজি, কারণ যদি মারধর করা হয় তার প্রমাণ থেকে যাবে তার মেডিকেল, তার ফটোগ্রাফ, তার ভিডিও, তার সাউন্ড রেকর্ডিং। আর এখন তো ভারতীয় সাক্ষ্য অধিনিয়মে আসার পর এসব প্রমাণ করা খুব ইজি। ফিজিক্যাল ক্রুয়েলটি প্রমাণ করা খুব একটা টাফ না, কিন্তু মেন্টাল ক্রুয়েলটি প্রমাণ করা কিন্তু খুব টাফ। তার জন্যই এই ভিডিওটা খুব হেল্পফুল এবং খুব রিমার্কেবল, কারণ এটা মেন্টাল ক্রুয়েলটিকে ডিফাইন করে এবং তার উপর ভিত্তি করে জাজমেন্ট প্রোভাইড করেছে হাজব্যান্ডের ফেভারে। এই জাজমেন্টে সুপ্রিম কোর্ট এটা বলে ক্রুয়েলটিকে কখনো ডিফাইন করা যাবে না, অর্থাৎ অত্যাচারের কোনো ব্যাখ্যা হয় না, সার্কামস্ট্যান্সেসের উপর ভিত্তি করে ক্রুয়েলটির ডেফিনেশন কিন্তু করতে হবে। অর্থাৎ যে পরিস্থিতি রয়েছে তার উপর ভিত্তি করে অত্যাচারের ব্যাখ্যা করতে হবে। কখনো কখনো নর্মাল চড়থাপ্পড় মারধরও কিন্তু ক্রুয়েলটি হবে না, আবার কখনো কখনো ছোট্ট একটা টন্ট সেটা কিন্তু ক্রুয়েলটির আকার নিতে পারে। এটা ডিপেন্ড করবে সার্কামস্ট্যান্সেসের উপর ভিত্তি করে, তাদের ম্যারিটাল যে রিলেশন চলছে সেইখানকার সম্পর্ক, তাদের পারিপার্শ্বিক সম্পর্ক, তার উপর ভিত্তি করে কিন্তু এই ক্রুয়েলটিকে ডিফাইন করতে হবে। এবার এই ছোট্ট একটা পয়েন্টকে ক্যালকাটা হাইকোর্ট কীভাবে অবজার্ভ করছে দেখুন, কেসের ফ্যাক্টসের সাথে কীভাবে অবজার্ভ করছে ক্যালকাটা হাইকোর্ট, খুব রেলিভেন্ট পয়েন্ট, এখানটা একটু মাথায় রাখবেন। এবার আবার পুরোনো জিনিসগুলো মাথায় রাখি। ফ্যাক্টস যেটা আমি বলেছিলাম, ছেলে ডিভোর্স কেস কবে ফাইল করে, 25শে সেপ্টেম্বর 2008। মেয়ে কবে 498-এর কমপ্লেন লঞ্চ করে, তার 1 মাস 2 দিন পর, 27শে অক্টোবর 2008। ক্যালকাটা হাইকোর্ট এটা কিন্তু পয়েন্ট আউট করে যে নোটিশ পাওয়ার পর, অর্থাৎ ছেলে যে ডিভোর্স কেস ফাইল করেছে সেই ডিভোর্স কেসের নোটিশ পাওয়ার পর মেয়ে কিন্তু এই 498-এর কমপ্লেনটা লঞ্চ করে। এখান থেকে তার ইন্টেনশনটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এছাড়াও আরও কী কী জিনিস অবজার্ভ করে, যখন মেয়ে 498-এর কমপ্লেন লঞ্চ করে তখন হাজব্যান্ড সেখানে ছিলই না, কারণ মেয়ে কমপ্লেন লঞ্চ করেছিল ছেলের বাড়ি যেখানে নবদ্বীপ সেখানে। কিন্তু আপনাদেরকে আগেই বলেছি ছেলে তার কর্মক্ষেত্রের জন্য কোলাঘাট মেছেদাতে যে গভর্নমেন্ট থেকে কোয়ার্টার পেয়েছিল সেখানে বসবাস করত, এবং মেয়ের মা মানে তার ছেলের শাশুড়ি এবং মেয়ের এক বান্ধবী সেখানেই বসবাস করতো। অর্থাৎ ওয়াইফ এটা জানতো যে তার স্বামী এখানে থাকে না, বাট সে একটা কমপ্লেন নবদ্বীপে লঞ্চ করে দেয়। কীরকম কমপ্লেন, সে বলে যে আমি নারকেলডাঙ্গায় যখন ছিলাম তারপর আমি নবদ্বীপে সংসার করতে যাই এবং আমার কিছু জিনিসপত্রও আমি নিয়ে আসতে চাই, যে আমার সেটা প্রয়োজন শিয়ালদা রেসিডেন্সে থাকার জন্য। তখন আমাকে হাজব্যান্ড এবং তার পরিবার থেকে আটকে রাখা হয়, সেখানে আমাকে মেন্টাল এবং ফিজিক্যাল টর্চার করা হয়। এই গ্রাউন্ডে সে কিন্তু একটা কমপ্লেন করে এবং সেখান থেকে 2-3টে জিনিস ক্লিয়ার। এক তো ডিভোর্স কেসের নোটিশ পাওয়ার পর সেই কেস ফাইল করা হয়েছে, দ্বিতীয়ত কোর্ট অবজার্ভ করে
সে এটা জানতো যে তার হাজবেন্ড ওখানে থাকে না, তা সত্ত্বেও সে ওখানেই কেন গেল। তার যদি সংসার করার ইচ্ছা থাকতো সে কিন্তু কোলাঘাট রেসিডেন্সে যেতে পারতো। এটা কিন্তু ক্যালকাটা হাইকোর্টের খুব বড় একটা অবজারভেশন এই কেসে, যে ইন্টেনশন অফ দ্য ওয়াইফ ইজ ভেরি ক্লিয়ার ইন দিস কেস, যে সে কিন্তু সংসার করার মানসিকতায় ছিল না। এবং সে এই 498-এর কেসের এভিডেন্স যখন আসে, সে আরও দেখা যায় যে ওয়াইফ তার যে গয়নাগাটি, তার যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু নিতে গিয়েছিল। তো ক্যালকাটা হাইকোর্ট এটাই বলে, যদি ওয়াইফের ইন্টেনশন থাকতো সংসার করার, সে কিন্তু নবদ্বীপ না গিয়ে তার থেকে অনেক কাছে কোলাঘাট, সেখানে চলে যেতে পারতো, সেখানে স্বামীর সাথে সে থাকতে পারতো, সংসার করতে পারতো। তার ইন্টেনশন কখনোই জিনিসপত্র ফিরিয়ে নেওয়ার হবে না যদি সে সংসার করতে চায়। সেই জিনিসপত্র ফেরত নিতে গিয়ে সে কিন্তু এটাই প্রমাণ করতে চেয়েছে যে ম্যারিটাল টাইটা সে আর রাখতে চায় না, সেখানে কিন্তু একটা এন্ড ফুল স্টপ করতে চেয়েছিল। খুব বড় একটা অবজারভেশন। এই জাজমেন্ট একটা রেলিভেন্ট প্যারা আপনাদের সামনে তুলে ধরছি, প্যারা 14। আমি জাজমেন্টটা দিয়ে রেখেছি, সেখান থেকে গ্রন্থ করে নিতে পারবেন। ক্যালকাটা হাইকোর্ট বলছে, যদি দেখা যায় কোনো স্পাউস মানে হচ্ছে স্বামী এবং স্ত্রী যে কোনো একজনকে বোঝাবে, যদি স্বামী বা স্ত্রী কোনো একজন অপর পক্ষের এগেনস্টে কোনো একটা কেস, একটা ফলস অ্যালিগেশন দেয়, কোনো কেস যেটা খুব বেসলেস, যার কোনো অস্তিত্ব নেই, ভিত্তিহীন কোনো আরোপ যদি দেয় এবং সেটা যদি ভুল প্রমাণ হয়ে যায়, তাহলে কিন্তু অপরপক্ষ যার এগেনস্টে এই মামলাটা করা হয়েছিল সে কিন্তু ডেফিনেটলি ক্রুয়েলটি গ্রাউন্ডে অপরপক্ষে যে মামলাটা করেছিল তার এগেনস্টে আবার পাল্টা মামলা করতে পারে। যদি ধরুন আমার এগেনস্টে আমার ওয়াইফ কোনো একটা ফলস কমপ্লেন লজ করলো এবং সেটা কোর্টে যাওয়ার পর প্রমাণ হয়ে গেল যে ওয়াইফ আমার এগেনস্টে যে মামলাটা করেছিল সেটা ফলস, তাহলে কিন্তু সেটা আমার উপর অত্যাচার করার সমরূপ, অর্থাৎ সেটা আমার উপর কিন্তু একটা অত্যাচার, সেটা মানসিক হোক বা শারীরিক। কারণ আমাকে কোর্টে রেগুলার যেতে হতো, ওখানে উকিলবাবু অ্যাপয়েন্ট করতে হয়েছে, আমাকে কস্ট এক্সপেন্সেস বিয়ার করতে হয়েছে, তারপর সেটা আবার আমার মেন্টাল অত্যাচার, মেন্টাল হ্যারাসমেন্ট রয়েছে, সব কিছু মিলিয়ে সেটা কিন্তু আমার উপর একটা ক্রুয়েলটি। অর্থাৎ কোর্ট কিন্তু এটাই অবজার্ভ করে, যদি ফলস অ্যালিগেশন প্রমাণ হয়ে যায় সেটা কিন্তু একটা মেন্টাল ক্রুয়েলটি। দ্বিতীয় জাজমেন্ট, ছেলের হয়ে বা হাজব্যান্ডের হয়ে যে উকিলবাবু ছিল, সেকেন্ড যে জাজমেন্ট তুলে ধরে সেটা হচ্ছে রানী নরসিংহা শাস্ত্রী ভার্সেস রানী সুনীলা রানী। তো আমি বলে রাখি, অনেক জাজমেন্টই কিন্তু এই কেসে রেফার করা হয়েছে, হাজব্যান্ডও অনেক জাজমেন্ট রেফার করেছে, ওয়াইফও ডিফেন্সও অনেক জাজমেন্ট তুলে ধরেছে, কিন্তু আমি শুধুমাত্র সেই জাজমেন্টগুলোই তুলে ধরছি যেখান থেকে আদার্স যে ম্যাট্রিমোনিয়াল স্যুটগুলো রয়েছে সেখানে গিয়েও আপনারা এই রেফারেন্সটা দিতে পারবেন, কারণ এগুলো ফ্যাক্টসের ওপর না, এখানে কিন্তু ছোট্ট ছোট্ট গাইডলাইন্স প্রোভাইড করেছে। যেমন এর আগের জাজমেন্টে ক্রুয়েলটির ডেফিনেশনটা কীভাবে ধরা হবে সেটা সুপ্রিম কোর্ট খুব ইজিলি বলে দিল। এইখানেও কিন্তু খুব একটা গাইডলাইন্সের মতো করে আপনারা তুলে ধরতে পারবেন যে সুপ্রিম কোর্টের এই রুল রয়েছে। তো আরেকবার জাজমেন্টটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে রানী নরসিংহা শাস্ত্রী ভার্সেস রানী সুনীলা রানী। আমি এই জাজমেন্টটাও কিন্তু লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ইজিলি আপনারা কন্ট্রোল করে নিতে পারবেন। এই জাজমেন্টের মেন বক্তব্য হচ্ছে, যদি কোনো একটা ব্যক্তি, সে স্বামী হোক বা স্ত্রী, তাকে যদি কোর্টের ট্রায়ালে যেতে হয় কোনো একটা ফলস কমপ্লেন্টের উপর ভিত্তি করে, যেটা তার স্ত্রী বা স্বামী তার উপর লাগিয়েছিল, এবং সে যদি সেখান থেকে বেকসুর খালাস হয়ে যায়, তারপর সেটা কিন্তু এমন বলা যাবে না যে তার উপর কোনো ক্রুয়েলটি হয়নি। যেটা আমি প্যারা নম্বর 14-এ বলে এলাম যে ক্যালকাটা হাইকোর্ট অবজার্ভ করছে, সেই গ্রাউন্ডেই আর একটা জাজমেন্ট সেই পয়েন্টটাকে স্ট্রং করার জন্য, যে ফলস একটা কমপ্লেন্টের জন্য কিন্তু হাজব্যান্ড বা স্ত্রী হ্যারাস হতে পারে, সেটা ক্রুয়েলটি, ইট অ্যামাউন্টস টু ক্রুয়েলটি। এই পয়েন্টটাকেই আরও এমফাসাইজ করার জন্য, আরও মজবুত করার জন্য আরেকটা জাজমেন্ট হাজব্যান্ডের তরফ থেকে এখানে প্রোভাইড করা হয়, সেটা হচ্ছে এই জাজমেন্ট। এখানে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি অবজার্ভ করে, যদি একটা কমপ্লেন কোনো একটা স্পাউসের এগেনস্টে হয় এবং সেটা যদি কোর্টে বিচার করে দেখা যায় যে কমপ্লেনটা ফলস, বেসলেস, তাহলে কিন্তু সেটা ইটস অ্যামাউন্ট টু ক্রুয়েলটি। কোনো মামলা কিন্তু এক পক্ষ শুনে বিচার করলে সেটা কিন্তু রেলিভেন্ট হয় না। এই কেসেও কিন্তু ওয়াইফ যে ডিফেন্সগুলো নিয়েছিল সেগুলো আপনাদের জানা খুব দরকার, কারণ এগুলো খুব কমন একটা ডিফেন্স। যেমন এই কেসে প্রথম ডিফেন্স হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, অশান্তি, এগুলো কমন, এর উপর ভিত্তি করে ক্রুয়েলটি গ্রাউন্ড কিন্তু আসে না। এটা হচ্ছে মেন ফ্যাক্টস। সুপ্রিম কোর্টের কিছু গাইডলাইন্স তুলে ধরে, যেখান থেকে সুপ্রিম কোর্ট এটা রুল করে যে ক্রুয়েলটির মধ্যে ডেঞ্জারাস টু লাইফ, ডেঞ্জারাস টু তার হেলথ, এটা কিন্তু প্রমাণ করতে হবে, তবে গিয়ে ক্রুয়েলটি প্রমাণ হবে। তবে এই ক্ষেত্রে বলে রাখি, ওয়াইফ যে জাজমেন্টটা রেফার করেছিল সেটা ইটস অ্যামাউন্ট টু ফিজিক্যাল ক্রুয়েলটি। তো তার জন্যই কিন্তু ক্যালকাটা হাইকোর্ট এই জাজমেন্টটার উপর খুব বেশি একটা এমফাসাইজ করেনি, কারণ এখানে মানসিক ক্রুয়েলটিকে সাথে ডিল করা হয়নি। তো
ফার্স্ট পয়েন্ট হচ্ছে ঝগড়া অশান্তি সংসারে হতেই পারে, তার উপর ভিত্তি করে ক্রুয়েলটি গ্রাউন্ড আসতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে ক্রুয়েলটি অবশ্যই কিন্তু শারীরিকভাবে তাকে কিন্তু তার ক্ষতি হতে হবে, তবে সেটা ক্রুয়েলটি হবে। এই দুটো ডিফেন্স। এবার আপনাদেরকে বলি 3 নম্বর ডিফেন্সটা একটু লম্বা করে বলতে হবে। হাজব্যান্ড যখন তার কেসটা ফাইল করে কি গ্রাউন্ডে ফাইল করেছিল, সে সেই ক্রুয়েলটি কি বলেছিল, সে বলেছিল ওয়াইফ তার মা এবং তার এক বান্ধবীকে তার রেসিডেন্সে নিয়ে আসে, তার ইচ্ছার বিরুদ্ধে সেখানে তাদেরকে রাখা হয়, তার জন্য তাকে মানসিকভাবে হ্যারাস হতে হয়, এবং ওয়াইফ যখন চলে যায় তখনও তাদেরকে সেখানে রেখে দিয়েই যায়, তার জন্য তার নর্মাল লাইফ কিন্তু সে লিড করতে পারেনি। এই গ্রাউন্ডে কিন্তু শুধুমাত্র ডিভোর্স কেসটা ফাইল করা হয়েছিল। এবার এই কেস প্রমাণ করতে 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 একটা জিনিস কি আসলো, ওয়াইফ আবার তার এগেনস্টে একটা ফলস কমপ্লেন লজ করে, এবং সেই কমপ্লেন 498-এর কেসের যে ব্যাখ্যা আমি যেগুলো এই জাজমেন্টগুলো তুলে ধরলাম, যে ফলস কমপ্লেন যদি প্রমাণ হয়ে যায় সেটা ক্রুয়েলটি, এবং ফলস কমপ্লেন যদি প্রমাণ হয়ে যায় তাহলে অবশ্যই ডেফিনেটলি আবার পাল্টা মামলা করা যেতে পারে, ক্রুয়েলটি গ্রাউন্ড নিয়ে আসা যেতে পারে। ওয়াইফ কি বলল, হাজব্যান্ড যেহেতু তার পিটিশনে এই ফলস কমপ্লেনের কথা বা এই ফলস 498-এর কেসের কথা কোনো কিচ্ছু বলেনি, তো ওই ডিফেন্সগুলো কিন্তু এখানে নেওয়া যাবে না। অর্থাৎ হাজব্যান্ড যেই ডিফেন্সে যেই পয়েন্টে কেস করেছে সেই পয়েন্টের উপর তাকে কেস প্রমাণ করতে হবে। হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু একটা নিয়ম, যে পয়েন্টে আপনি কেস করবেন তার বাইরে গিয়ে আপনি বলতে পারেন না। ক্যালকাটা হাইকোর্টে কিন্তু অবজারভেশন রয়েছে, আমি সেটা আস্তে আস্তে বলে দেবো। তো থার্ড পয়েন্ট খুব রেলিভেন্ট, সে বললো হাজব্যান্ড মামলা ফাইল করেছে কি গ্রাউন্ডে, যে ওয়াইফ তার মা এবং তার বান্ধবীকে তার রেসিডেন্সে রেখেছিল তার অনিচ্ছা সত্ত্বেও, ইটস অ্যামাউন্ট টু ক্রুয়েলটি, সেটা হাজব্যান্ড প্রমাণ করুক। এটা হচ্ছে 3 নম্বর ডিফেন্স। এবং এই যে থার্ড পয়েন্ট বললাম, যেটা পিটিশনে বলা নেই সেই পয়েন্ট কিন্তু নিয়ে আসা যাবে না, সেই পয়েন্টের এভিডেন্স কিন্তু কোর্টে নিয়ে আসা যাবে না। সেই পয়েন্টটার উপর ভিত্তি করে সিপিসির একটা রুল প্রোভাইড করে, যেটা হচ্ছে বিইং বিয়ন্ড প্লিডিংস ক্যান নট বি এন্টারটেইনড। বিয়ন্ড প্লিডিংস ক্যান নট বি এন্টারটেইনড, যেটা আপনার প্লিডিংস মানে আপনার পিটিশনের নেই, সেই জিনিসগুলো কিন্তু কোর্টে কোনোদিনই তুলে ধরা যাবে না। এই পয়েন্টটা কিন্তু একটা মেন ডিফেন্সের আওতায় আসে ওয়াইফের তরফ থেকে যেই ডিফেন্সগুলো নেওয়া হয়েছিল। 4 নম্বর পয়েন্ট কি হয়েছিল, 4 নম্বর পয়েন্ট হয়েছিল যে ওয়াইফ তো সংসার করার জন্য নবদ্বীপে গিয়েছিল, সেখানে গিয়ে তো অত্যাচার হয়েছিল, তার জন্য 498-এর কেস করা হয়েছিল। এই ডিফেন্স কিন্তু মেক আউট করা হয়েছে। আর 5 নম্বর ডিফেন্স হয়েছিল কোলাঘাটের রেসিডেন্স, ওয়াইফ যেখানে কাজ করতো সেখান থেকে অনেকটা দূরে, মানে কোলাঘাট থেকে শিয়ালদার দূরত্ব কিন্তু প্রায় অনেকটাই, তার জন্য ওয়াইফকে রেগুলার যাতায়াত করতে অনেকটা ফিজিক্যাল হ্যারাস হতে হতো, তার জন্য ওয়াইফ বাধ্য হয়ে সেই রেসিডেন্স কিন্তু যেটা গভর্নমেন্ট থেকে কোয়ার্টার প্রোভাইড করা হয়েছিল শিয়ালদার কাছে নারকেলডাঙ্গার কাছে, সেখানে কিন্তু সে বসবাস করতে থাকে। এই গ্রাউন্ডসটা কিন্তু ডিফেন্স আকারে নেওয়া হয়। এবং স্ত্রী আরও একটা ডিফেন্স নেয়, বলে যদি হাজব্যান্ডের ইচ্ছা থাকতো সংসার করার, হাজব্যান্ডও কিন্তু আসতে পারতো ওয়াইফের সাথে তার কোয়ার্টারে থাকার। মানে এটা হচ্ছে ইগোর যে আমরা একটা পার্ট বলি, সেই ইগোর পার্টটা, মানে হাজব্যান্ড কেন আসলো না, সে বললো আমি যাইনি, ঠিক আছে, হাজব্যান্ডের কাছেও তো অপশন ছিল, সেও আসতে পারতো আমার সাথে থাকার জন্য আমার কোয়ার্টারে, সেও তো আসেনি। তো সেখানেই আর একটা পয়েন্ট কিন্তু ডিফেন্স মেক আউট করে নিল ওয়াইফ। তো টোটাল 5টা ডিফেন্স কী বললাম, যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে, ক্রুয়েলটি অবশ্যই কিন্তু প্রমাণ করতে হবে যে তার ডেঞ্জার টু লাইফ ছিল। 3 নম্বর হচ্ছে যেই গ্রাউন্ডে ডিভোর্স সেই গ্রাউন্ডই কিন্তু প্রমাণ করতে হবে, অন্য গ্রাউন্ড প্রমাণ করলে হবে না, ঠিক আছে। বিয়ন্ড প্লিডিংস ক্যান নট বি এন্টারটেইনড, যেটা আমি এতক্ষণ খুব ইজিলি ডিসক্রাইব করে দিলাম। 4 নম্বর হচ্ছে কোলাঘাট থেকে শিয়ালদার দূরত্ব অনেকটা, তার জন্য সে রিসাইড করতে বাধ্য হয়েছিল এইখানে। আর 5 নম্বর হচ্ছে হাজব্যান্ডও কিন্তু তার হ্যান্ডস বাড়ায়নি সংসারটাকে পুনর্স্থাপন করার জন্য, বা স্ত্রীর সাথে যে সম্পর্ক যে ম্যারিটাল টাই রয়েছে সেটা রিবন্ড করার জন্য, আবার নতুনভাবে তৈরি করার জন্য কিন্তু কোনো স্টেপস হাজব্যান্ড নেয়নি। এই হচ্ছে ডিফেন্সে সেই কেসে মেক আউট করেছিল, মানে এই ডিভোর্স কেসে ওয়াইফ মেক আউট করেছিল। এবং এই কেস চলাকালীন এভিডেন্স কিন্তু যাচাই করে দেখা যায় যে ওয়াইফের বেশিরভাগ ডিফেন্সই কিন্তু ফলস। তার প্রথম উদাহরণ হচ্ছে যেটা বলেছিল যে হাজব্যান্ড আসেনি কেন, হাজব্যান্ডও তো আসতে পারতো আমার সাথে সংসার করতে। তো এটা দেখা যায় যে জুন 2008 মানে ডিভোর্স কেস ফাইলের 3 মাস আগে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত হাজব্যান্ড কিন্তু নারকেলডাঙ্গা কোয়ার্টারে 4 বার গিয়েছিল ওয়াইফের সাথে দেখা করতে, কিন্তু এই পুরো টাইমের মধ্যে ওয়াইফ হাজব্যান্ডের কোয়ার্টারে দ্বিতীয়বার ফেরত যায়নি তার সাথে দেখা করা বা তার সাথে সংসার করার জন্য। তো এর থেকে এটা ইন্টেনশন অফ দ্য ওয়াইফ কিন্তু ইজ ভেরি মাচ ক্লিয়ার। আরেকবার বলে দিচ্ছি,
4বার দেখা করতে গিয়েছিল জুন 2008-এর পর থেকে হাজব্যান্ড, কিন্তু ওয়াইফ একবারও আসেনি। এই পয়েন্টটাকে কিন্তু খুব রিলেভেন্ট পয়েন্ট ইন্টেনশন ওয়াইজ কিন্তু নিয়েছে ক্যালকাটা হাইকোর্ট, যে ইন্টেনশন অফ দ্য ওয়াইফ ইজ ভেরি ক্লিয়ার। এখানে কিন্তু 1 নম্বর পয়েন্ট যেটা অবজার্ভ করেছে ক্যালকাটা হাইকোর্ট। এবং আরও যেটা এভিডেন্সের মাধ্যমে উঠে এসেছিল যে ডিভোর্স কেস ফাইল করার পর তো ওয়াইফ একটা 498-এর কমপ্লেন লজ করলো, এবং তারপর ওয়াইফ কিছুদিন পর এই নারকেলডাঙ্গা কোয়ার্টার ছেড়ে দিয়ে আবার উত্তরপাড়াতে গিয়ে শিফট হয়ে গেল, এবং সেখান থেকে রেগুলার শিয়ালদা যাতায়াত করতো। তো সে যেই ডিফেন্সটা নিয়েছিল যে কোলাঘাট থেকে শিয়ালদার দূরত্ব অনেকটা যাতায়াত করতে হতো, তার জন্য সে কোলাঘাটের রেসিডেন্স ত্যাগ করে নারকেলডাঙ্গার কোয়ার্টার নিতে বাধ্য হয়েছিল, সেই ডিফেন্সটাও কিন্তু এখানে প্রায় কোশ্চেনেবল ডাউটের মধ্যে চলে এলো। যে যদি শুধুমাত্র দূরত্বর জন্যই সে হাজব্যান্ডের কোয়ার্টার ত্যাগ করে, উত্তরপাড়াও কম দূরত্ব না, উত্তরপাড়া এবং কোলাঘাট প্রায় সমদূরত্ব, তাহলে সেই ক্ষেত্রে ওয়াইফ যে ডিফেন্সটা নিয়েছে সেটা কিন্তু প্রায় ন্যায়ের তুল্য রূপ পাচ্ছে এখানে, অর্থাৎ সেই ডিফেন্সটাও কিন্তু কোনো মজবুত ডিফেন্স আকারে দাঁড়াচ্ছে না। তো এর পরবর্তী যে ডিফেন্স ছিল ওয়াইফের, যেটা হচ্ছে যে স্বামী যেই পয়েন্টের উপর ভিত্তি করে ডিভোর্স কেস ফাইল করেছে সেই পয়েন্টের উপর ভিত্তি করেই শুধু বিচারটা করতে হবে, যে ক্রুয়েলটি হয়েছিল কিনা, অন্যান্য বিষয় কিন্তু এখানে আনা যাবে না। তো সেখানে হাজব্যান্ডের তরফে যে উকিলবাবু ছিল সে সেখানে সিপিসির রুল দেখালো, যদি সাবসিকুয়েন্ট ইভেন্টে কোনো ফ্যাক্টস কোর্টের সামনে আসে সেটা কিন্তু নিয়ে আসা যায়, এবং তার উপর ভিত্তি করে কিন্তু এভিডেন্স টেন্ডার করা যায়। আর যদি এমন কিছু তথ্য যেটা কোর্টে অলরেডি প্রমাণ হয়ে গেছে সেটা কিন্তু অবশ্যই কোর্টের সামনে তুলে ধরা যাবে। তো এই কেসে 498-এর কেসটা কিন্তু অলরেডি ডিসপোজ হয়ে গেছে, যেখানে হাজব্যান্ডকে বেকসুর খালাস করে দিয়েছে। তো সেটা অলরেডি প্রুফ, সেই তথ্য আনা যেতে পারে। আবার সাবসিকুয়েন্ট ইভেন্ট হলেও আনা যেতে পারে। সাবসিকুয়েন্ট ইভেন্ট কি, মানে যেটা সাবসিকুয়েন্টলি হচ্ছে, ধরুন আজকে মামলা ফাইল করলো, আজকে মামলা ফাইল করার পর যদি কালকে কিছু ঘটনা ঘটে, সেই ঘটনাটাও যদি এই কেসের সাপেক্ষে গুরুত্বপূর্ণ মনে হয়, তো এই কেসে কিন্তু ইনকর্পোরেট করা যায়। সিপিসি কিন্তু এই পাওয়ার দিয়ে রেখেছে। আমি খুব ইজিলি বলে দিচ্ছি, ধরুন একটা ওয়াইফ তার স্বামীর এগেনস্টে মামলা ফাইল করলো মেনটেনেন্সের, যখন স্বামীর ইনকাম ছিল 30,000 টাকা। এবার মেনটেনেন্সের অ্যাওয়ার্ড হওয়ার আগে স্বামীর ইনকাম বেড়ে গিয়ে 50,000 টাকা হয়ে গেল। এবার মেনটেনেন্স কত টাকার উপর অ্যাওয়ার্ড হবে? তো এই কেসে সাবসিকুয়েন্ট ইভেন্ট হিসেবে ওয়াইফ কিন্তু হাজব্যান্ডের প্রেজেন্ট ইনকাম 50,000 টাকা হয়েছে সেটা কিন্তু কোর্টের সামনে নিয়ে আসতে পারে। এটা কিন্তু সাবসিকুয়েন্ট ইভেন্টে অ্যাডমিটেডলি আনা যেতে পারে। তো এই কেসেও বলা হলো যে 25শে সেপ্টেম্বর হাজব্যান্ড ফাইল করে, 27শে অক্টোবর ওয়াইফ ফাইল করে, এটা কিন্তু সাবসিকুয়েন্ট ইভেন্ট। এবং দ্বিতীয়ত হচ্ছে এটা অলরেডি প্রুভ হয়ে গেছে যে এটা ফলস। তো এই দুটো গ্রাউন্ডের উপর ভিত্তি করে এই 498-এর যে ফলস মামলাটা ফাইল করেছিল ওয়াইফ স্বামীর এগেনস্টে, সেটা কিন্তু আনতে পারবে। দুটো পয়েন্টই আপনাকে তুলে ধরলাম যে বিয়ন্ড প্লিডিংস ক্যানট বি এন্টারটেন্ড। আবার যদি সাবসিকুয়েন্ট ইভেন্ট হয় বা যদি সেটা অলরেডি প্রুভড হয়ে গিয়ে থাকে, সেই ফ্যাক্টস সেই এভিডেন্স কিন্তু কোর্টের সামনে সবসময় আনা যেতে পারে। এই দুটো পয়েন্ট কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো এই কেসে কিন্তু যেহেতু সাবসিকুয়েন্ট ইভেন্ট এবং অলরেডি প্রুভ ছিল, 498-এর যাবতীয় তথ্য এই কোর্টের সামনে চলে আসে এবং সেখানে ওয়াইফের বক্তব্য কিন্তু প্রকাশ পায়। ওয়াইফ 498-এর কেসে এভিডেন্স দেওয়ার সময় বলেছিল, যখন সে কোলাঘাট কোয়ার্টারে থাকতো হাজব্যান্ডের সাথে, তখন মানসিক এবং শারীরিকভাবে তার উপর টর্চার করা হতো। তার জন্য সে কোলাঘাটের কোয়ার্টার ত্যাগ করে নারকেলডাঙ্গা কোয়ার্টার তার চলে যায়। কিন্তু ডিফেন্স কেসে এই ডিভোর্স কেসের ডিফেন্সে সে বলেছিল যে দূরত্বর জন্য, যে কোলাঘাট থেকে শিয়ালদার দূরত্ব তাকে ট্রাভেল করতে হতো, তার জন্য সে সেখানে চলে যায়। অর্থাৎ দুটো জায়গায় দুটো স্টেটমেন্ট। এবং আপনাকে বলে রাখি, যদি আপনার দুটো স্টেটমেন্ট এক না হয়, সেই ক্ষেত্রে যদি কোনো ডাউটস তৈরি হয়, সেই স্টেটমেন্টটা কিন্তু ভ্যালিড এভিডেন্স না বা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট হিসেবে ধরা হবে না। এবং ওয়াইফের যে এইটা ডিফেন্স ছিল যে অনেকটা দূরত্ব বলেই সে চলে গেছিল, এই ডিফেন্সটাও কিন্তু এই কেস থেকে খারিজ হয়ে যায়। ওয়াইফের 498-এর কেসে আর একটা অ্যালিগেশন ছিল কি, হাজব্যান্ড তার পুরো ইনকাম এবং তার মায়ের পেনশন পুরো গ্র্যাব করে নিত। এবার এভিডেন্স টেন্ডার করার সময় দেখা যায় যে ওয়াইফ প্রমাণ করতেই পারলো না তার অ্যাকাউন্ট থেকে কিভাবে তার পুরো ইনকাম হাজব্যান্ড গ্র্যাব করে নিচ্ছে। আবার ক্যালকাটা হাইকোর্ট এটা অবজার্ভ করলো যে ওয়াইফ বলছে তার মায়ের পুরো পেনশনের টাকা নাকি তার জামাই গ্র্যাব করে নিচ্ছে। আবার ক্যালকাটা হাইকোর্ট বলছে, যদি শাশুড়ি মার পেনশন জামাই গ্র্যাব করে নেয়, মানে নিয়ে নেয়, আত্মসাৎ করে নেয়, সেই শাশুড়ি মা কোনোদিন জামাইয়ের ঘরে থাকতে পারে না। সে এবং অন্য একটা মহিলা যে হাজব্যান্ডের সাথে কোনো রিলেশন নেই, তারা সেই পরিবারে রয়েছে। তো এই অ্যালিগেশনটাকে কোনোভাবেই মানা যাবে না যে হাজব্যান্ড শাশুড়ি মার টাকা আত্মসাৎ করে নিচ্ছে।
তো এই অ্যালিগেশনটাও কিন্তু প্রুভ হয়নি, যদিও এটাই আনইম্পর্টেন্ট, তার জন্য আমি অনেক পরে বললাম। মেন ইম্পর্টেন্ট অ্যালিগেশন কিন্তু এটাই ছিল যে স্বামীর অনুমতি বা তার ইচ্ছার বিরুদ্ধে তার বাড়িতে এক রিলেটিভ এবং এক অচেনা ভদ্রমহিলাকে রাখা হয়। ইটস অ্যামাউন্ট টু ক্রুয়েলটি, কারণ স্বামী তার জন্য মানসিকভাবে পীড়াগ্রস্ত হয়েছে, স্বাভাবিক জীবনযাপন থেকে ব্যাহত হয়েছে। এটা কিন্তু মেন্টাল ক্রুয়েলটি। এবং যদি একটা ফলস কমপ্লেন প্রুভ হয়ে থাকে সেটাও কিন্তু ক্রুয়েলটি, সেই পয়েন্টটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে ওয়াইফের যে 498-এর কেস ছিল তার সাথে ডিফেন্স কেসের তুলনা করে দেখা গেছে ওয়াইফ দুটো কেসেই বিভিন্ন মিথ্যে কথা বলেছিল, যেগুলো কিন্তু কোর্টের সামনে একদম ওপেন হ্যান্ড চলে আসে। যখন দুটো সাক্ষী পাশাপাশি রাখা হয় সেখান থেকে ওয়াইফের কেস কিন্তু পুরো জিরোতে নেমে আসে। তার জন্য হাজব্যান্ড এই কেসে জয়লাভ করে। যেমন সে ডিভোর্স কেসে 490 কেসে স্বীকার করে যে নোটিশ পাবার পর, ডিভোর্সের যে কেস ফাইল করেছিল সেই নোটিশ পাবার পর সেই কেসটা ফাইল করে। স্ত্রী আরও স্বীকার করে নিয়েছিল যে হাজব্যান্ড কোলাঘাটে রয়েছে এটা জানতো সে যখন 498 কেসটা ফাইল করে, সে জানা সত্ত্বেও সেই কেসটা নবদ্বীপে গিয়ে সবাইকে নিয়ে কেসটা ফাইল করে। 3 নম্বর, সে 498 কেসে বলেছিল তার উপর অত্যাচার হচ্ছিল, বিইং হেল্পলেস, সে নারকেলডাঙ্গা কোয়ার্টারে এসে উঠেছিল, কিন্তু ডিভোর্স কেসে বলেছিল অনেকটা দূরত্বের জন্য ট্রাভেল করতে পারছিল না। অর্থাৎ দুটো জায়গায় দুটো স্টেটমেন্ট আসার জন্য তার এই ডিফেন্সটাও কিন্তু স্টাক ডাউন হয়ে গেছিলো। আর আরেকটা পয়েন্ট কোর্ট অবজার্ভ করেছিল, যদি হাজব্যান্ড এতটাই টর্চার করতো ওয়াইফকে, তাহলে 2005 সাল থেকে 2008 সাল পর্যন্ত এই 3 বছরের মধ্যে কোনো ডোমেস্টিক রিপোর্ট কিন্তু ওয়াইফ কোনো জায়গায় লেখায়নি, না নবদ্বীপে, না কোলাঘাটে, না তার নারকেলডাঙ্গা কোয়ার্টারে, কোথাও কিন্তু কোনো পুলিশ স্টেশনে, কোনো কোর্টে কিন্তু কোনো রেকর্ড নেই যে ওয়াইফের উপর টর্চার হয়েছে। এবং সেই রেকর্ড তো দূরের কথা, কোনো প্রমাণস্বরূপও তার কাছে কিছু ছিল না। তো এই সব ছোট্ট ছোট্ট জিনিসের উপর ভিত্তি করে ক্যালকাটা হাইকোর্ট কিন্তু হাজব্যান্ডের ফেভারে খুব বড় একটা রিলিফ দেয়। গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলো কি মাথায় রাখতে হবে, যদি কারো এগেনস্টে একটা 498-এর কেস লজ হয়, যদি সেটা বেকুশভাবে খালাস হয়ে যায় হাজব্যান্ড এবং তার পরিবার, তো সেই ক্ষেত্রে ক্রুয়েলটি কিন্তু প্রুভ। এবং আপনি এই জাজমেন্ট এবং সুপ্রিম কোর্টের আর দুটো যে জাজমেন্ট আমি দিয়েছি ডেসক্রিপশন বক্সে, সেগুলো কিন্তু অবশ্যই আপনি রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন যে ইটস অ্যামাউন্ট টু ক্রুয়েলটি। এটা কিন্তু মানসিক নির্যাতন, টর্চারের একটা এক্সাম্পল হতে পারে। দ্বিতীয়ত, যদি দু রকম স্টেটমেন্ট দু জায়গায় আসে তাহলে কিন্তু আপনার স্টেটমেন্টের কোনো ব্যাখ্যা হবে, কোনো গুরুত্ব থাকবে না। অর্থাৎ স্ত্রী এক জায়গায় বলেছিল সে বিইং হেল্পলেস ওখান থেকে বেরিয়ে এসেছিল, তার উপর অত্যাচার করা হচ্ছিল, আবার এক জায়গায় এসে বললো অনেকটা দূরত্ব তাকে ট্রাভেল করা হচ্ছিল তার জন্য সে বেরিয়ে এসেছিল। দু জায়গায় দু রকম স্টেটমেন্টের জন্য কিন্তু এই ডিফেন্সটাও স্টাক ডাউন হয়ে গেছে। তো আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে স্টেটমেন্টটা দিচ্ছেন সেটা যেন ডবল স্ট্যান্ডার্ড না হয়ে যায়, মানে দু রকম দু জায়গায় না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার স্টেটমেন্টেরও কোনো কিন্তু ভ্যালু থাকবে না। 3 নম্বর স্টেটমেন্ট হচ্ছে ইন্টেনশন। স্ত্রীর ইন্টেনশন কিন্তু এই কেসে খুব ইজিলি প্রুভ হয়ে গেছিলো। কী কারণে? এক মাস 2 দিন পরে গিয়ে কমপ্লেন। 2, হাজব্যান্ড ওখানে থাকে না জানা সত্ত্বেও কিন্তু সেই জায়গায় কমপ্লেন হয়েছিল। 3 নম্বর, সে এক জায়গায় থাকতো, হাজব্যান্ড এক জায়গায় থাকতো, তার পরিবার এক জায়গায় থাকতো, সবাইকে নিয়ে একসাথে সে কেসটা ফাইল করলো। যদি এমনও ধরা যেত যে শুধু হাজব্যান্ডকে ছাড়া তার পরিবারের এগেন্সটে কেস ফাইল করছে, সেখানেও কিন্তু ভাববার একটা জায়গা ছিল। কিন্তু যেহেতু হাজব্যান্ডকে ওই কেসে ঢুকিয়ে দিয়েছিল, তার কেস অলরেডি সেখানে অনেক হালকা হয়ে গিয়েছিল। ওয়াইফ এই 3 বছরে হাজব্যান্ডের কোয়ার্টার, যে কোলাঘাটের কোয়ার্টার, সেখানে কিন্তু একবারও ভিজিট করেনি। কিন্তু সেইখানে দেখা যাচ্ছে স্ত্রী স্বীকার করেছে যে জুন 2008 এবং থেকে সেপ্টেম্বর 2008-এর মধ্যে, এই 3 মাসের মধ্যে হাজব্যান্ড কিন্তু 4 বার গিয়েছিল রেলওয়ে কোয়ার্টারে, নারকেলডাঙ্গা কোয়ার্টারে। সেটা ইন্টেনশনালি হোক ইন্টেনশনালি হোক, সে কিন্তু গিয়েছিল। অর্থাৎ তার যে ইন্টেনশন সেটা কিন্তু সে কোর্টের সামনে এস্টাবলিশ করে দিয়েছে। ওয়াইফ কিন্তু ফেল হয়েছে, কারণ সে একবারও যায়নি। অর্থাৎ এই ছোট্ট ছোট্ট যে ফ্যাক্টসগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনি আপনার কেসে অ্যাপ্লাই করতে পারেন। এই ছোট্ট ছোট্ট ফ্যাক্টসগুলো এইভাবে কোর্টের সামনে তুলে ধরলে কিন্তু আপনিও আপনার কেসে অনেকটা বেনিফিটস পেতে পারেন। তো এই ধরনের ল রিলেটেড ভিডিও আরও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এবং এই যে জাজমেন্টটা আমি আলোচনা করলাম, এই ধরনের অনেক রেলিভেন্ট জাজমেন্ট সুপ্রিম কোর্টের, বিভিন্ন হাইকোর্টের আপনাদের সামনে আমি তুলে দেবো, যেখানে হাজব্যান্ডের ফেভারে অর্ডার দেওয়া হয়েছে বা হাজব্যান্ড সেই জাজমেন্টগুলোকে অ্যাজ এ রেফারেন্স তার নিজস্ব কেসে যে
ম্যাট্রিমোনিয়াল স্যুট রয়েছে, ডিভোর্স কেস রয়েছে, বা ডোমেস্টিক ভায়োলেন্স কেস, 498-এর কেস, মেনটেন্স মামলা, সমস্ত কেসে কিন্তু সেখানে রেফারেন্স হিসেবে প্রোভাইড করতে পারবে এবং সেখান থেকে একটা রিলিফ সে পেতে পারে। সেই জাজমেন্টগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই ধরনের ল রিলেটেড ভিডিও আরও পেতে আমাকে অবশ্যই ফলো করবেন, এবং যদি আপনার কোনো ডাউটস থাকে, যদি আপনি কোনো সাহায্য পেতে চান, ডেফিনেটলি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, বা আমার চ্যানেলে মেম্বারশিপ নিয়ে ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যমেব জয়তে।